আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা বরাবরের মতনই তোমাদের অধ্যায়গুলি শেষ করার পর তোমাদের কিছু কতিপয় গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বাড়ির কাজ হিসেবে আমরা দিই, বা কিছু প্রশ্ন থাকে যেগুলি আমরা তোমাদের এখানে সলভ করে দিই। তো আমরা গত সপ্তাহে ষষ্ঠ অধ্যায় পড়াচ্ছিলাম, যেটির নাম ছিল যে পলিমার। তো পলিমার সম্পর্কিত গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলি আমরা গত সপ্তাহে দিয়েছি, এবং পাশাপাশি কিছু অনুধাবন প্রশ্ন তোমাদের কয়েকটা করে দিয়েছিলাম। তো আজকেই সেই ধারাবাহিকতা আজকে আমি কিছু আবার তোমাদের জন্য কিছু অনুধাবন প্রশ্ন নিয়ে এসেছি। তো তার আগে এই অনুধাবন প্রশ্নগুলো যেগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলি আমি এমন একটা লিস্ট করেছি। তো তোমাদের জন্য সেগুলি আমি এখন বোর্ডে লিখে দিব, সেগুলি তোমরা লিখবে। পরে আমরা এগুলি আস্তে আস্তে তোমাদের সেগুলি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আগে প্রশ্নগুলি তোমরা তুলে নিবে আশা করি। তো প্রথম প্রশ্ন, রেশমকে তন্তু রানী বলা হয় কেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দুই হচ্ছে যে শীত নিবারণে পশমি কাপড় ব্যবহার করা হয় কেন? তিন নাম্বার হচ্ছে কার্ডিং আর কম্বি বলতে কি বোঝায়? এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যদি বোর্ড খুলে দেখো, বোর্ডের কোশ্চেনগুলো যদি লক্ষ্য করো, অনেকবার এসেছে। প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। কার্ডিং অ্যান্ড কম্বিং বলতে কি বোঝায়? তারপরে হচ্ছে থার্মোপ্লাস্টিক, থার্মোসেটিং প্লাস্টিক বলতে কি বোঝায়? পাশাপাশি তুমি এটা লিখে নিতে পারো যে থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং প্লাস্টিকের মধ্যে তিনটি পার্থক্য। এই পার্থক্যটা অনেক ইম্পর্টেন্ট একটি পার্থক্য। স্যার, আমি ওই যে ক্লাস করাইতেছিলাম না, শুরু করলাম স্যার। আচ্ছা, ঠিক আছে। এই প্রশ্নটা তোমরা লিখে নাও। থার্মোপ্লাস্টিক
তিনটি পার্থক্য। প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভয়ের জন্য আসে। তারপর আরেকটি হচ্ছে কৃত্রিম ও প্রাকৃতিক পলিমারের মধ্যে তিনটি পার্থক্য লেখো। তারপর হচ্ছে তোমার নাইলন ও রেয়নের মধ্যে তিনটি পার্থক্য। নেক্সট প্রশ্ন হচ্ছে যে রাবারকে দীর্ঘদিন রেখে দিলে নষ্ট হয়ে যায় কেন? রাবারকে দীর্ঘদিন রেখে দিলে নষ্ট হয়ে যায় কেন? শেষ প্রশ্ন যেটি, মেলামাইনকে থার্মোসেটিং প্লাস্টিক্স বলা হয় কেন? এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি তোমরা এগুলো তুলে নিবে। যেহেতু আমরা অধ্যায়টি পড়ানোর আগে পাঠ্য বই আমরা কিন্তু আগে প্রায়োরিটি দিই, ওই অর্থে কিন্তু পাঠ্য বই থেকে কিন্তু আমি তোমাদেরকে এই প্রশ্নগুলি কতটুকু অংশ করতে হবে বা কতটুকু পড়লে তোমাদের উত্তরগুলো ঠিক হবে ততটুকু কিন্তু আমি তোমাদের কিন্তু দাগিয়ে দাগিয়ে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো তার মধ্যে প্রথমে আমাদের যে প্রশ্নটি ছিল যে রেশমকে তন্তুর রানী বলা হয় কেন? যেহেতু রেশম হচ্ছে একটা প্রাকৃতিক তন্তু, আর প্রাকৃতিক তন্তুগুলা হচ্ছে তোমার সবচেয়ে শক্ত এবং দীর্ঘ হয়, যেগুলি রেশম তন্তুটাকে মূলত হচ্ছে প্রাণী থেকে আহরণ করা হয়, অর্থাৎ প্রাণীজ তন্তুগুলা অন্যান্য প্রাকৃতিক তন্তুগুলোর মধ্যে তোমার সবচেয়ে বেশি শক্ত এবং দৃঢ় হয়। আর রঙের দিক থেকে প্রায় 100 ধরনের প্রাকৃতিক তন্তুর মধ্যে রেশম হচ্ছে প্রায় 100 রকমের রঙের রেশম পাওয়া যায়, রেশম তন্তু পাওয়া যায়, যেগুলো অত্যন্ত বিলাসবহুল পোশাক তৈরিতে ব্যবহার করা হয়। তো অনেক সময় আগের যেমন তোমার রাজাদের বিভিন্ন ধরনের পোশাক তৈরি করার জন্য এই রেশম তন্তু ব্যবহার করা হতো, অর্থাৎ বিলাসবহুল পোশাক তৈরি করার জন্য রেশম ব্যবহার করা হয়, রেশম তন্তু ব্যবহার করা হয়। এই বিভিন্ন দিকগুলো থেকেই মূলত রেশমকে তন্তুর রানী বলা হয়। এই সকল ইনফরমেশনগুলি তোমরা প্রশ্নের মধ্যে দিয়ে দিবে। তো আরেকটি বিষয় হচ্ছে পরের প্রশ্নটি যেটি ছিল যে শীত নিবারণে পশমি কাপড় ব্যবহার করা হয় কেন? তাহলে শীত নিবারণে পশমি কাপড় ব্যবহার করা হয়, আগে বিষয়টি কিন্তু আমাকে জানতে হবে যে পশমি কাপড়গুলো হচ্ছে সাধারণত শীতের সময় ব্যবহার করা হয় শীতের প্রচণ্ড ঠান্ডা থেকে শরীরকে রক্ষা করার জন্য। তো পশমি কাপড়ের বিষয়টি হচ্ছে মূলনীতি যেটা, সেটি পশমি কাপড়ের মূলনীতি হচ্ছে যে শরীরের তাপমাত্রা বাহিরে যেতে দেয় না এবং বাহির থেকে তাপমাত্রা শরীরের ভিতরে প্রবেশ করতে দেয় না, যার দরুন শরীরের তাপমাত্রার কারণেই কিন্তু আমাদের শরীরে উৎপাদিত তাপমাত্রার কারণে আমাদের শরীরটা গরম থাকে। তো এই মূলনীতির কারণেই কিন্তু মূলত শীত নিবারণে পশমি কাপড় ব্যবহার করা হয়।
অত্যন্ত সুন্দরভাবে তোমরা সেগুলি বর্ণনা করে লিখে দিতে পারবে আশা করি। তারপরের যে প্রশ্নটি হচ্ছে যে কার্ডিং অ্যান্ড কম্বিং কেন করা হয়। তো স্পিনিং মিলে সাধারণত সুতা তৈরির কারখানায় কার্ডিং এবং কম্বিং হচ্ছে মূলত তোমাদের সুতা কাটার দ্বিতীয় ধাপ হচ্ছে যে এখানে কার্ডিং এবং কম্বিং। তো সুতা কাটতে গেলে প্রথমে কার্ডিং এবং কম্বিং করতে হবে। এই প্রক্রিয়ায় ব্যবহার অনুপযোগী অতি ছোট তন্তু বাদ দেওয়া হয়, অর্থাৎ কার্ডিং এবং কম্বিং যখন সুতা কাটা হয় তখন কার্ডিং এবং কম্বিং প্রক্রিয়ায় যখন সুতার সাথে অতি ক্ষুদ্র সুতাগুলি থাকে তখন সেগুলি ছাঁটাই হয়ে যায়, অর্থাৎ বাদ পড়ে যায়, যার দরুন সুতাগুলো অত্যন্ত মিহি হয় এবং শক্ত হয়। তো অনেক সময় যদি সুতার মধ্যে যদি ধুলাবালি থাকে তাহলে সেটা ঝাড়ার মাধ্যমে সেগুলি দূর হয়ে যায়। তুলা, লিলেন, পশম এইসব তন্তু বেলায় এই প্রক্রিয়াটি প্রয়োগ করা হয়। তুলা, লিলেন এবং পশমী তন্তুর বেলায় এই কার্ডিং এবং কম্বিং এই প্রক্রিয়াটা ব্যবহার করা হয়। অত্যন্ত চমৎকারভাবে বই লেখা আছে, তোমাদেরকে আমি এটা দাগিয়ে দিয়েছি, কিন্তু প্রশ্নটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা অন্তত এই প্রশ্নগুলো যদি ভালো করে যদি অনুশীলন করো তাহলে দেখবে তোমরা পরীক্ষায় উত্তর দিতে পারতেছো বা পারবে আশা করি। তারপরের প্রশ্ন হচ্ছে যে থার্মোপ্লাস্টিক কাকে বলে। তো প্রথমেই তোমাকে জানতে হবে যে থার্মোপ্লাস্টিক কি। যে থার্মোপ্লাস্টিক হচ্ছে যে সকল প্লাস্টিককে তাপ দিলে সেটা গলে যাবে এবং তাপ অপসারণ করলে শক্ত হয়ে যাবে, সেগুলিকে আমরা সেই সকল প্লাস্টিককে আমরা থার্মোপ্লাস্টিক বলতে পারি। তাহলে কি, যেমন পলিথিন, প্লাস্টিক, বাচ্চাদের খেলনার প্লাস্টিকের খেলনা ইত্যাদি হচ্ছে থার্মোপ্লাস্টিকের উদাহরণ। তোমরা লক্ষ্য করবে যে পলিথিনে যদি তাপ দেওয়া হয় তাহলে কিন্তু সেটা গলে যাবে এবং তাপ অপসারণ করলে সেটা শক্ত হয়ে যাবে। তাহলে আমি কয়েকটি উদাহরণ দিতে পারবো যে পলিথিন, বাচ্চাদের প্লাস্টিকের খেলনা, বিভিন্ন ধরনের তোমার কি বলে যেমন পিভিসি পাইপ আছে, পলিস্টারের তৈরি কাপড় আছে, বিভিন্ন উদাহরণ এভাবে দেওয়া যায়। তারপর হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। আরেকটি হচ্ছে যে থার্মোসেটিং প্লাস্টিক, যে সকল প্লাস্টিককে তাপ দিলে এটি গলে না গিয়ে বরঞ্চ আরও শক্ত হবে সেই সকল প্লাস্টিককে আমরা থার্মোসেটিং প্লাস্টিক বলতে পারি। যেমন বৈদ্যুতিক সুইচ, তারপর হচ্ছে তোমার বাকেলাইট, এগুলি হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। মেলামাইন, এগুলি হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক, কারণ এগুলিকে তাপ দিলে এগুলি গলে না গিয়ে বরঞ্চ শক্ত হয়ে যায়। তো এই ধর্মের কারণে, এই শক্ত হয়ে যাওয়ার ধর্মের কারণে কিন্তু মূলত বৈদ্যুতিক সুইচের মধ্যে বা বৈদ্যুতিক সকেটের মধ্যে দেখবে যে এই বাকেলাইট ব্যবহার করা হয়, যাতে বিদ্যুতের কারণে কিন্তু তোমার তাপ উৎপন্ন হয় এবং তাপে যাতে এই প্লাস্টিকগুলি গলে না যায় বরঞ্চ তাপ পেলে এগুলি শক্ত হয়ে যায়। এই জন্যই মূলত বৈদ্যুতিক সুইচে বা বৈদ্যুতিক বোর্ডে বাকেলাইট ব্যবহার করা হয়। আর বাকেলাইট হচ্ছে এক ধরনের থার্মোসেটিং প্লাস্টিক। তাদের আশা করি তোমরা এটার সংজ্ঞা দিতে পারবে। তারপরের প্রশ্ন হচ্ছে যে থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং প্লাস্টিকের মধ্যে পার্থক্য। তাহলে আমরা যে সংজ্ঞা দিয়েছি এই সংজ্ঞা থেকে কিন্তু তোমরা পার্থক্যটি অনায়াসে লিখতে পারবে। তারপরে আমি তোমাদের সুবিধার জন্য এই পার্থক্যটি লিখে দিব, তোমরা আশা করি এটা তুলে নিবে, কারণ এই পার্থক্যটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যাতে প্রায় সময় কিন্তু এই পার্থক্যটা আসে। তো আমরা প্রথমে লিখবো যে থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং প্লাস্টিকের মধ্যে তিনটি পার্থক্য।
তাকে থার্মোপ্লাস্টিক বলে। আর এখানে থার্মোসেটিং যেটা লিখবো আমরা, যে সকল প্লাস্টিককে তাপ দিলে গলে না গিয়ে শক্ত হয়ে যায়, তাকে থার্মোসেটিং প্লাস্টিক বলে। দুই নাম্বার আমরা উদাহরণ দিতে পারি, যেমন পিভিসি পাইপ, পলিথিন, বাচ্চাদের খেলনা ইত্যাদি। এখানে আমরা উদাহরণ হিসেবে দিতে পারি মেলামাইন, বাকেলাইট, বৈদ্যুতিক সুইচ বা বৈদ্যুতিক বোর্ড ইত্যাদি। 3 নম্বর পার্থক্য, একে তাপ দিলে গলে যাবে, তাপ অপসারণ করে শক্ত হয়ে যাবে। অপসারণ করলে শক্ত হয়ে যাবে। আর এটা হচ্ছে তাপ পেলে শক্ত হয়ে যাবে। একে তাপ দিলে এই 5-3টে পার্থক্য তোমরা দিয়ে দিতে পারো, যেহেতু 82 মার্কের জন্য। আশা করি তোমরা একটু লিখে নিচ্ছ বা নোট করে নিচ্ছ। কেউ যদি লিখতে যদি সমস্যা হয় তাহলে তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তাহলে কিন্তু আমাদেরকে দ্রুত তোমাদের কিছু লিখে দেওয়ার জন্য কাজ করতে পারবো। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখলে সুবিধা হয়, পরবর্তীতে স্ক্রিনশট থেকে এটা নোট করে নিতে পারো। তাও তোমাদের তোলার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। তার পরবর্তী পার্থক্যটা ছিল যে প্রাকৃতিক তন্তু এবং কৃত্রিম তন্তুর মধ্যে 3টি পার্থক্য। তো এটা তোমরা লিখে নিতে পারো যে প্রাকৃতিক তন্তু এবং কৃত্রিম তন্তুর মধ্যে 3টি পার্থক্য। যে সকল তন্তু আমরা প্রকৃতিতে থেকে পেয়ে থাকি সে সকল তন্তুকে আমরা প্রাকৃতিক তন্তু বলি, আর যে সকল তন্তু আমরা প্রকৃতি থেকে পাই না, অর্থাৎ রাসায়নিকভাবে শিল্প উৎপাদনের মাধ্যমে আমরা সেগুলোকে পেয়ে থাকি বা তৈরি করে থাকি, সেগুলোকে কৃত্রিম তন্তু বলা হয়। তো কৃত্রিম তন্তুর মধ্যে প্রাকৃতিক তন্তুর মধ্যে আছে তোমার সুতি, সুতা বা সুতি, তারপরে হচ্ছে তোমার
পাট আছে, রাবার আছে, এগুলো হচ্ছে সরি তন্তু না, পাট, সুতি, সুতা প্রাকৃতিক তন্তু হিসেবে আমরা পেয়ে থাকি। তারপরে রেশম আছে। তারপরে হচ্ছে প্রাকৃতিক তন্তু উদাহরণ হিসেবে আমরা দিতে পারি নাইলন। তারপরে তোমার ডেক্রন, এগুলি আমরা প্রাকৃতিক তন্তু হিসেবে রাসায়নিকভাবে শিল্প উৎপাদন করে থাকি। আর দুই হচ্ছে যে প্রাকৃতিক তন্তুগুলো রাসায়নিকভাবে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে, কিন্তু কৃত্রিম তন্তুগুলো রাসায়নিকভাবে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে না। এই তিনটি পার্থক্য তোমরা দিয়ে দিতে পারো। আমি আবার বলছি, যে সকল তন্তু প্রাকৃতিকভাবে প্রকৃতিতে পাওয়া যায় তাকে প্রাকৃতিক তন্তু বলে, আর যে সকল তন্তু প্রকৃতিতে পাওয়া যায় না অর্থাৎ রাসায়নিকভাবে শিল্প উৎপাদনের মাধ্যমে কৃত্রিম উপায় তৈরি করা হয় তাকে কৃত্রিম তন্তু বলে। তো প্রাকৃতিক তন্তুর উদাহরণ হিসেবে দিতে পারো পাট, সুতি, সুতা, তারপর হচ্ছে তোমার রেশম, যেটা প্রাণীজ তন্তু হিসেবে আমরা ব্যবহার করে থাকি, যেমন তারপর হচ্ছে কৃত্রিম তন্তু নাইলন, রায়ন, ড্যাক্রন, এগুলো হচ্ছে আমাদের কৃত্রিম তন্তু। 3, প্রাকৃতিক তন্তুগুলো আমরা দেখি যেটা যেটা রাসায়নিক ধর্ম, যেটা অক্সিজেনের সাথে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে, আর কৃত্রিম তন্তুগুলো রাসায়নিকভাবে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে না। তো তোমরা সহজভাবে লিখে দিবা যে প্রাকৃতিক তন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে আর কৃত্রিম তন্তু বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে না। সহজ সহজ ছোট ছোট বিষয়গুলি দিয়ে এই পার্থক্যগুলি লেখা যায়। তো আশা করি তোমরা যে প্রশ্নগুলি তোমাদের জন্য আমি দিয়েছিলাম, যে পলিমারের ষষ্ঠ অধ্যায় থেকে যে 11টা কোশ্চেন তোমাদের দিয়েছিলাম অনুধাবন প্রশ্ন, সেগুলি তোমরা তুলে নিয়েছো এবং তোমাদের কিছু কাজ যেগুলি করে দিয়েছি সেগুলি তোমরা নোট করেছো। তো তোমরা এগুলি বাড়িতে বসে অনুশীলন করবে, আর যে প্রশ্নগুলি বাকি আছে সেগুলি আমরা আগামী ক্লাসে তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত তোমাদের সকলের সার্বিক সুস্থ এবং মঙ্গল কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।